আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির নাম বাইজি কন্যা। লিখেছেন জান্নাতুল নাইমা। পর্ব সংখ্যা 1 থেকে 3 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। রাত 2টো ছুঁই ছুঁই সদর হাসপাতালের সামনে দুজন নারী লোক দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে নারীদ্বয় অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। হাসপাতাল কোয়ার্টারের ছাদ থেকে দৃশ্যটি দেখা মাত্রই ডক্টর প্রণয় চৌধুরীর ওষ্ঠকোণে অসরল হাসির রেখা মিলল। দৃষ্টিজোড়া অজ্ঞাত নারীদ্বয়ের দিকে নিবদ্ধ রেখে ভুরুচূড়া কুঁচকে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে বিড়বিড় করে বলল, আজকাল রাত গভীর হলে হাসপাতালের সামনেও আকাঙ্ক্ষাময়ী রমণীদের দেখা মেলে। ইন্টারেস্টিং। মিনিট কয়েক সময় অতিবাহিত হতেই প্রণয়ের কুঁচকানো ভ্রুজোড়া দ্বিগুণ কুঁচকে গেল, কারণ নারীদ্বয়ের সম্মুখে একটি ভ্যানগাড়ি নিয়ে উপস্থিত হলো সবুরউদ্দিন, যিনি তার পিতার বাইজি গৃহের দারোয়ানের দায়িত্বপ্রাপ্ত রয়েছে। বিস্মিত হয়ে তাকিয়ে রইল প্রণয়। ভাবল, বাইজি গৃহে আজকাল রমণীদের অভাব পড়েছে নাকি যে সবুরউদ্দিন নারী দেহ খুঁজতে রাস্তায় নেমেছে। পরক্ষণেই আরেক দফা বিস্মিত হলো তার দৃষ্টিজোড়া। বক্ষে বেড়ে গেল তীব্র উত্তেজনা। যেই উত্তেজনাটুকু দমিয়ে রাখতে না পেরেই ছুটে চলল নিচে। সে নিচে যেতে যেতেই অজ্ঞাত নারী দুজন হাসপাতালের ভিতর থেকে একজন রোগাক্রান্ত নারীকে নিয়ে পুনরায় গেটের সামনে এলো। ততক্ষণে প্রণয়ও গেটের সামনে চলে গেল। প্রণয় সবুরউদ্দিনকে উদ্দেশ্য করে বলল, গভীর রাতে রাস্তাঘাটে তোমার দেখা মিলছে, বহু নারীর গন্ধও তোমার আশেপাশে কিলবিল করছে। ব্যাপারখানা কি সবুরউদ্দিন ধর্মকর্ম সব গিলে খেলে নাকি? আঁতকে উঠল সবুরউদ্দিন। পা থেকে মাথা অবধি ভয়ঙ্কর কম্পন সৃষ্টি হলো তার। 12 কয়েক ঢোক গেলে একবার নারী লোকদের দিকে তো আরেকবার প্রণয়ের দিকে দৃষ্টি বোলাতে শুরু করলো। ভয়ে কুঁকড়ে গেল নারীগুলোও। কিন্তু পীড়িত নারীটি নিজের ভারসাম্য বজায় রাখতে পারছিল না বিদায় দুজন মিলে তাকে ভ্যানগাড়িতে শুইয়ে দিল। তারপর জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল দুজনই। তাদের একজন অপরজনকে আষ্টেপৃষ্টে জড়িয়ে দাঁড়িয়ে রইল। এই দৃশ্য দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে সবুরউদ্দিনের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়। প্রশ্ন করল, এরা কারা সবুরউদ্দিন? আমার প্রশ্নের জবাব দাও। দুহাত জড়ো করে প্রণয় চৌধুরীর পায়ে লুটিয়ে পড়ল সবুরউদ্দিন। বলল, ক্ষমা করবেন জনাব, এরা আপনার গৃহেরই সদস্য। আমার গৃহের? অবাকান্বিত স্বরে প্রশ্নটি করতেই সবুরউদ্দিন দাঁড়িয়ে থাকা নারীদ্বয়ের মধ্যে মধ্যবয়স্কা নারী এবং ভ্যানগাড়িতে শয্যাশায়িত নারীকে দেখিয়ে বলল, উনি বাইজি গৃহের প্রধান বাইজি শারমিন শায়লা, আর উনি সহকারী বাইজি মান্নাত। সবুরউদ্দিনের কথা শেষ হওয়া মাত্রই প্রণয়ের মুখ বিকৃত রূপ ধারণ করল। একরাশ ঘৃণা ছুড়ে তাকালো শারমিন বাইজি এবং মান্নাত বাইজির দিকে। শারমিন বাইজি প্রণয়ের অমন দৃষ্টি দেখে বুকে জড়িয়ে রাখা মেয়েটিকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, কারণ ইতিমধ্যে ভয়ে মেয়েটি কাঁদতে শুরু করেছে। প্রণয় চৌধুরী এসব দৃশ্যে বিন্দু ভ্রুক্ষেপ করল না, কিন্তু ভ্যানগাড়িতে শুয়ে থাকা নারীটির দিকে আঙ্গুল তুলে প্রশ্ন করল। সর্বক্ষণের জন্য 5 ফোড়ন গৃহে চিকিৎসক রয়েছে অগণিত সেবিকারা। যতদূর জানি বাইজি গৃহের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। তবুও কেন এই নারীকে এখানে নিয়ে আসা হলো? প্রণয় চৌধুরীর এহেন হুঙ্কারে শারমিন বাইজির বক্ষে চেপে রাখা কন্যাটির সর্বাঙ্গ শিউরে উঠল। কয়েক পল সময় নিয়ে নিজ বোধশক্তিও হারিয়ে ফেলল। পুরোপুরি দেহের ভার ছেড়ে দেওয়ায় শারমিন বাইজি আটকে উঠল। মৃদু আর্তনাদ করে বলল, নূর। চন্দ্বিত ফিরে পাওয়ার ভঙ্গিতে ওদের দিকে তাকালো সবুরউদ্দিন। ভ্রুদয় কুঁচকে তাকালো প্রণয়ও। দেখতে পেল শারমিন বাইজি মাটিতে বসে পড়েছে। কোলে দেহের ভার ছেড়ে পড়ে আছে এতক্ষণ সময় বক্ষে চেপে রাখা কন্যাটি। এবারে তীব্র ক্ষোভে ফেটে পড়ল প্রণয়। চোয়ালজোড়া শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, এই কন্যাটির পরিচয় তুমি আমায় দাওনি সবুরউদ্দিন? কম্পিত কণ্ঠে সবুরউদ্দিন বলল, ও শারমিন বাইজির কন্যা শাহিনুর শায়লা। সে কি বাইজি নয়? যদি বাইজি হয়ে থাকে তার নামের আগে পিছে বাইজি তকমা দেওয়া উচিত ছিল। ওর বয়স 16 হয়নি জনাব। নতজানু হয়ে উত্তর সবুরউদ্দিনের। এদিকে শারমিন বাইজি কেঁদে অস্থির। তার ক্রন্দন ধ্বনিতে প্রণয়ের সর্বাঙ্গে অগ্নি জ্বলে যাচ্ছে। অসহ্যের চরম সীমানায় পৌঁছে গিয়ে সবুরউদ্দিনকে আদেশ করল, সবুরউদ্দিন পীড়িত নারীটিকে এই মুহূর্তে বাইজি গৃহে পৌঁছে দিয়ে আসবে। স্বস্তির সহিত উঠে দাঁড়ালো সবুরউদ্দিন। শারমিন বাইজিকে উদ্দেশ্য করে বলল, বুবুজান, নূরের জ্ঞান কি ফিরেছে? প্রণয় বলল, সবুরউদ্দিন, বুঝতে ভুল করেছ। আমি তোমাকে এবং এই নারীকে যাওয়ার অনুমতি দিয়েছি, এই দুজনকে নয়। তোমাকে যাওয়ার অনুমতি দিয়েছি এজন্য যে 20 মিনিটের মাথায় আমি আবার তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই। কিন্তু জনাব, ওদের কোনো দোষ নাই। দোষ তোমারও নেই সবুরউদ্দিন, কিন্তু ভুল তোমাদের প্রত্যেকের রয়েছে, আর সেই ভুল সম্পর্কে অবগত হওয়ার অধিকার আমার রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। মান্নাত বাইজিকে নিয়ে 5 ফোড়ন গৃহের উদ্দেশ্যে রওনা হলো সবুরউদ্দিন।
সবুরুদ্দিন বিদায় হতেই প্রণয় চৌধুরী শারমিন বাইজিকে বলল, শারমিন বাইজি নিজ কন্যাটিকে জাগানোর চেষ্টা করো। শারমিন বাইজি চারপাশে সচেতন দৃষ্টি বুলালো। প্রণয় চৌধুরী তখনও গম্ভীর ভঙ্গিতে বিপরীত দিকে তাকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে। শারমিন বাইজি বলল, জনাব আপনি অনুমতি দিলে পানির ব্যবস্থা করতাম। প্রণয় চৌধুরী মাথা নাড়িয়ে সম্মতি দিল, তবুও একটিবার পিছু ফিরে চাইল না। ভূমিতেই দেহ ভাসিয়ে শাহিনুরকে শুইয়ে দিল শারমিন বাইজি। হাসপাতালের কোন সাইটে পাবলিক টিউবওয়েল রয়েছে জানে না শারমিন, তবুও প্রণয় চৌধুরীকে একটিবার প্রশ্ন করার দুঃসাহস দেখালো না সে। কারণ প্রণয় যে জমিদার পুত্র, জমিদারের পুত্ররা প্রশ্ন করার অধিকার রাখে, কিন্তু কারো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। শাহিনুরের জ্ঞান ফিরেছে, উপস্থিত হয়েছে সবুরুদ্দিনও। প্রণয় চৌধুরীও আদেশ দিয়েছে তাকে অনুসরণ করার জন্য। তিনটে শঙ্কিত প্রাণ অত্যন্ত সচেতন হয়ে প্রণয়ের পিছু পিছু চলতে লাগলো। শাহিনুর নিচু গলায় ক্রমান্বিত মাকে প্রশ্ন করতে থাকলো, আম্মা কোথায় যাই আমরা? মান্নাত বুবু কই? আম্মা এই মন্দ লোকটাকে। দোতলায় আলোক বিশিষ্ট একটি ঘরে প্রবেশ করলো প্রণয়। ঘরের মাঝ বরাবর চতুর্ভুজাকৃতির একটি টেবিল এবং একটি চেয়ার ব্যতীত আর কিছু নেই। প্রণয় চৌধুরী তার সুগঠিত ভারবাহক দেহটি ধীর চরণদ্বয় দ্বারা এগিয়ে দিয়ে সিংহাসনের ন্যায় চেয়ারটিতে বসল। বাম পায়ের উপর ডান পা তুলে বেশ আয়েসি ভঙ্গিতে বসে কিছুক্ষণ নিশ্চুপ রইল। সবুরুদ্দিন, শারমিন বাইজি, শাহিনুর তিনটে মাথায় নিচু হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তার সম্মুখে। প্রণয় চৌধুরী কয়েক পল চুপ থেকে আচমকাই টেলিফোন থেকে কাউকে কল করলো। বলল, 1 কাপ চা পাঠিয়ে দাও তো নিবিড়। তারপর টেলিফোন রেখে ধীর চাহনিতে তাকালো সম্মুখে দাঁড়িয়ে থাকা মানবীদের দিকে। পুরোপুরি আলোতে স্পষ্ট তিনটা মুখ দেখে দৃষ্টিজোড়া আর দৃঢ় রইল না প্রণয়ের। গোলাপি রঙের জর্জেট শাড়ি পরিহিত শারমিন বাইজি, গলায় কানে লাল নীল পাথরের সংমিশ্রণের গয়না, দুহাত ভর্তি কাচের চুড়ি, ভ্রুজোড়া মধ্যবর্তী অংশে গোলাপি রঙের টিপ, ওষ্ঠজোড়া চকচকে গোলাপি আয়নার মতো ফুটে উঠেছে গাঢ় গোলাপি রঙের লিপস্টিক দেওয়ার জন্য। চেহারার চাকচিক্য দেখে বোঝাই যাচ্ছে যৌবন এখনও ফুরিয়ে যায়নি তার। যতকাল যৌবন আছে ততকালই আকাঙ্ক্ষাময়ী নারীদের রাজত্ব চলবে। ভাবা মাত্রই পাশে থাকা পুষ্পমুকুলের দিকে নজর পড়ল তার। মুহূর্তেই দৃষ্টিজোড়া সরিয়ে নিল, বিড়বিড় করে তাচ্ছিল্য সহকারে বলল, পুষ্পকুড়ি এই ছিন্নমূলে পরিণত হলো বলে? প্রণয় চৌধুরীর দৃষ্টিকে পরিচিত ঘৃণাত্মক দৃষ্টিতে মিলিয়ে নিয়ে শারমিন বাইজি অন্তরাত্মা কেঁপে উঠল। শাহিনুরের গা ঘেঁষে দাঁড়িয়ে উপরওয়ালার নিকট কেবল একটাই প্রার্থনা জানালো, হে প্রভু রক্ষা করো, রক্ষা করো। প্রণয় চৌধুরী বলল, সবুরুদ্দিন এবং শারমিন বাইজি সুস্পষ্টভাবে পুরো ঘটনার বিবৃতি করো। শারমিন বাইজির দুজনেই ঢুক গিলল। শাহিনুর অবুজের ন্যায় মা এবং সবুরুদ্দিনের দিকে তাকালো, কিন্তু সম্মুখে তাকানোর সাহস হয়ে উঠল না। দুনিয়া জুড়ে মন্দপুরুষের বাস। কিছু সময় পূর্বে সম্মুখের মন্দপুরুষটির হুঙ্কারে হৃৎপিণ্ড ছিন্নভিন্ন হতে নিয়েও হয়নি, কিন্তু হুঁশ হারিয়েছে। না জানি এখন সম্মুখে তাকালে কোন প্রলয় ঘটে যায়। তার আম্মা বলেছে মন্দ মানুষটা ওই মন্দ বাড়িরই ছেলে, তাই মন্দ নজরে নজর না মেলানোই শ্রেয়। শাহিনুর মনের সাথে মনের আলোচনাতে ব্যস্ত। এদিকে সবুরুদ্দিন শঙ্কিত কণ্ঠে বলল, মান্নাত বাইজি গর্ভবতী ছিল জনাব, তাই গোপনভাবে গর্ভপাত করাতে এই হাসপাতালে নিয়ে আসছি। জমিদার বাড়ির কোনো চিকিৎসক এই খবর জানলে কেলেঙ্কারি ঘটে যাবে। চোয়ালজোড়া শক্ত হয়ে উঠল প্রণয়ের। ক্ষোভে ফেটে পড়ে চিবিয়ে চিবিয়ে বলল, বাচ্চাটা কার? ভয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো সবুরুদ্দিন। বলল, মাফ করুন জনাব, এ কথা আমি বলতে পারবো না। কাল সকাল দেখার আশা আছে সবুরুদ্দিন। প্রণয়ের মুখে এহেন বাক্য শুনে কেঁপে উঠল শারমিন বাইজি। অনবরত কাঁপতে থাকলো শাহিনুরও, কিন্তু শারমিন নিজেকে যথেষ্ট সামলে নিয়ে অত্যন্ত সাহসিকতার সঙ্গে জবাব দিল, নিজ ঘরের কুকীর্তি শুনে হজম করতে পারবেন তো জনাব? শারমিনের মুখে এমন অকটব জবাবের সঙ্গে প্রশ্ন শুনে চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করলো প্রণয়ের। দুহাত সর্বোচ্চ শক্তি দিয়ে মুঠোবন্দি করে নিয়ে বলল, সোজা সাপটা জবাব দাও বাইজি, কে এই সন্তানের বাবা? নামটা না হয় আড়ালেই থাকুক, তবে নিশ্চিত থাকুন জনাব অলিওর চৌধুরীর বংশধরেরই বিনাশ ঘটেছে। ললাট বেয়ে ঘাম ছড়তে শুরু করলো প্রণয়ের। আফসোসের সুরে বলল, এক বাইজির গর্ভে জমিদারের অংশের শেষ পরিণতি, এর চেয়ে ভালো আর কি হতে পারে? শারমিন বাইজি নিঃশেষ হয়ে যাওয়া ওই অংশটুকুর পিতৃত্ব পরিচয় জানিয়ে বিদায় হও। শহরের অভ্যন্তরে বসবাস জমিদার অলিওর চৌধুরীর। তিনি 5 পুত্রের জনক। তার দ্বিতীয় স্ত্রী প্রেরণার গর্ভের সন্তান পল্লব চৌধুরী, পলাশ চৌধুরী, প্রণয় চৌধুরী, অঙ্গন এবং রঙ্গন চৌধুরী। তার প্রথম স্ত্রীর নাম অরুণা চৌধুরী। প্রথম স্ত্রী অরুণা সন্তান ধারণে অক্ষম ছিলেন, তাই খালাতো বোন প্রেরণার সাথে প্রণয়ের সম্পর্ক পরবর্তীতে বৈবাহিক সম্পর্কে রূপ নেয়। বিয়ের 10 বছরের ব্যবধানেই 5 পুত্রের
জননী হয়ে অলিউর এবং প্রেরণা চৌধুরী 5 পুত্রকে নিয়ে গর্ভধারণী প্রেরণার থেকেও বেশি উল্লাসিত ছিল অরুণা। তাই অলিউরের কাছে পঞ্চপুত্র নিয়ে তার প্রথম আবদার ছিল তাদের প্রদান এই গৃহটি পঞ্চবাইকে উপহার স্বরূপ লিখে দিতে এবং জমিদার বাড়িটির নামকরণ করতে হবে 5 ফোড়ন গৃহ। জমিদারের এই 5 পুত্র ঠিক 5 প্রকার মশলার মতোই, জিরা, কালো জিরা, মেথি, মৌরি ও রাঁধুনির সংমিশ্রণে যেমন তৈরি হয়েছে 5 ফোড়ন মশলা, ঠিক তেমনই অলিউর চৌধুরীর পঞ্চপুত্রের মিশ্রণে তৈরি 5 ফোড়ন গৃহ, যারা একই গর্ভ থেকে জন্মানো সত্ত্বেও প্রত্যেকে ভিন্ন স্বভাবের অধিকারী। জমিদার অলিউর চৌধুরী যেমন সম্পদশালী, ঠিক তেমনি বদমেজাজি। তার 2 সহধর্মিণী ভীষণ শান্তশিষ্ট এবং ধৈর্যশীল, কিন্তু তার পুত্ররা এক একটা ঠিক এক এক ধাঁচের। মিল কেবল একদিকেই রয়েছে, পঞ্চভাই ভীষণ রহস্যময় এবং দুর্বৃত্ত চরিত্রের অধিকারী। এই পঞ্চভাইদের মধ্যে 5 ফোড়ন গৃহের বাইরে রয়েছে একজনই, সে হলো প্রণয় চৌধুরী, যিনি বাবার বিরাট রাজত্বের তোয়াক্কা না করে পড়াশোনায় সফলতা বয়ে এনে একই শহরের একটি সরকারি হসপিটালে MBBS ডাক্তার হিসেবে কর্মরত রয়েছে। কোথায় বাবার রাজত্বের টান, কোথায় বাবার বাইজি গৃহের নারীর দেহের টান, কোনো কিছুরই টান অনুভব করে না সে। কেবল মস্তিষ্কের উপরিভাগে মাতৃহস্তের স্নেহ, ললাটে মাতৃ ওষ্ঠের চুম্বন ছাড়া। হাসপাতাল থেকে কোয়ার্টারে ফিরতেই বিছানায় অঙ্গনকে দেখতে পেল প্রণয়। বলল, কখন এলি? শোয়া থেকে উঠে বসলো অঙ্গন। ওষ্ঠকোণে দুর্বৃত্ত হাসি ফুটিয়ে তুলে বলল, আমি দুপুরে এসেছি বিকেলে। অঙ্গনের চোখের ইশারায় বাঁদিকে ঘাড় ঘোরালো প্রণয়। রুমানাকে দেখে ভ্রুকুচকে বলল, রুমানা, কবে এলে? বারান্দা থেকেই গুটি গুটি পায়ে প্রবেশ করল রুমানা। অভিমানী স্বরে বলল, 2 দিন আগে এসেছি। গতকাল তোমার বাড়ি ফেরার কথা ছিল প্রণয়, কেন তুমি ফেরোনি? গায়ে জড়ানো কোট খুলতে খুলতে গম্ভীর কণ্ঠে প্রণয় বলল। এই প্রাপ্তিটুকুর জন্যই প্রণয়ের ওষ্ঠকোণে গুরুগম্ভীর বাঁকা হাসি দেখতে পেয়ে বক্ষস্থলে শীতল স্রোত বয়ে গেল রুমানার। গায়ে পরিহিত শুভ্র শাড়িটির আঁচলখানা খামচে ধরে দন্ত দ্বারা নিজের অধরে কামড়াতে শুরু করলো ক্রমাগত। প্রণয় অঙ্গনের দিকে তাকিয়ে দেখল সে ডায়েরি লিখতে ব্যস্ত, তাই দৃঢ়পায়ে রুমানার দিকে এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলল, তোমার দাঁতগুলো আমি তুলে নেব রুমানা। আমার কাজ এরা কেন করছে বলতে পারো? তোমার কমল ওষ্ঠজোড়া আমার দাঁত দ্বারাই ধ্বংসন হবে, এ কি জানো না? বৃহস্পতিবার, তাই সূর্য অস্তমান হতেই জমিদার বাড়ির বাইজি গৃহে বাইজিদের নিত্য পরিশীলন আরম্ভ হলো। শুক্রবার অর্থাৎ আগামীকাল ঢাকা শহর থেকে অলিউর চৌধুরীর সাহেব বন্ধুগণ আসবে 5 ফোড়ন গৃহে। তাদের মনোরঞ্জনের জন্য সর্বপ্রকার আয়োজনই সম্পূর্ণ হয়েছে। এবার শুধু বাইজি গৃহের বাইজিদের প্রস্তুতি চলছে বলা বাহুল্য। অলিউর চৌধুরীর শহরে বন্ধুদের আপ্যায়নের ক্ষেত্রে বাইজি গৃহের বাইজিদের আপ্যায়নী মুখ্য ভূমিকা পালন করবে। জমিদার অলিউর চৌধুরী বিরাট রাজত্বেরই একটি অংশ বাইজিগৃহ। প্রয়াত বিখ্যাত জমিদার আজহার চৌধুরীর বাইজিগৃহ ছিল এটি, বংশ পরম্পরায় যা এখনও অব্যাহত রয়েছে। আর এই দায়িত্বটি সুশীলভাবে পালন করছে জমিদার অলিউর চৌধুরী এবং তার জ্যেষ্ঠ পুত্র পল্লব চৌধুরী। 231% অর্থাৎ 7 বিঘা জমির উপর নির্মিত এই জমিদার বাড়িটির 3 বিঘা জুড়েই 5 ফোড়ন গৃহ। এই গৃহের সম্মুখে রয়েছে রং বেরঙের পুষ্পে ভরা বিশালাকার বাগান। বাগানের মধ্য বরাবর থেকে সরু ও লম্বা সারিভাবে যে পথ জমিদার বাড়ির মূল প্রবেশদ্বারে গিয়ে সমাপ্ত হয়েছে। এ বাড়ির পশ্চাতে রয়েছে 1 বিঘা জমির উপর বিশাল আকৃতি পুকুর, যেটি 5 ফোড়ন গৃহেরও পশ্চাতে অবস্থিত। পুকুরের ডান পাশে জমিদার বাড়িরই একাংশ, যা বাইজি গৃহ হিসেবেই পরিচিত। বাম পাশে ঘন বিস্তীর্ণ অরণ্য, যে অরণ্য থেকে রোজ প্রাতঃসন্ধ্যায় ভেসে আসে বাঁশির সুর। সেই সুরে মোহিত হয় বাইজি গৃহের এক ছোট্ট কিশোরীর মন। কিন্তু অরণ্যে অবস্থানরত বাঁশিওয়ালাটির সে খবর অজানা। সুরের ছলনায় মোহদান করা কারিগরটি যখন জানবে তার সুরের ঘুরে কারো ছোট হৃদয়ের ছোট্ট প্রাণ পাখিটি উথাল পাতাল ঢেউয়ের তরে আশ্রে মরছে নিজ অন্তকোণে, সে কি অবাক হবে? জানার তীব্র বাসনা নিয়ে ছুটে আসবে বাইজি গৃহে, নাকি বাকি 10টা পুরুষের মতোই সেও আসবে নারী শরীরে মাখামাখি হতে, অসংখ্য নারীগন্ধে মুখরিত হতে? ছোট্ট কিশোরীটি বাইজি শারমিন শায়লার কন্যা শাহিনুর শায়লা। বয়স মাত্র 15 বছর। বাইজি গৃহের নিয়ম অনুসারে বয়স 16 হওয়ার পূর্বে কোনো নারী বাইজি হতে পারবে না। তাই শাহিনুর বাইজি গৃহের বাইজি নয়, বাইজি কন্যা হিসেবেই পরিচিত। ঘুঙুরে আওয়াজে মুখরিত চারপাশ, সে আওয়াজে কর্ণপাত করছে না শাহিনুর। করেও লাভ নেই, কারণ মনে তীব্র বাসনা থাকা সত্ত্বেও মায়ের কড়া শাসনের জেরে ওই ঘুঙুরকে নিজ চরণে কখনো ঠাঁই দিতে পারেনি সে।
যে সুরের টানে ঘুঙুরের প্রতি তীব্র আকর্ষণ ভুলে যায় শাহিনুর, সে সুরের ঘোরেই মোহিত হয়। চার দেয়ালের আবিষ্ট ঘরটিতে থেকে সে সর্বাঙ্গে অন্তঃকোণে স্বর্গসুখ অনুভব করছে। শারমিন বুঝতে পারে ঘুঙুরের প্রতি শাহিনুরের তীব্র আকর্ষণ রয়েছে। ঘুঙুরের আওয়াজে জেগে ওঠে শাহিনুরের সমস্ত ইন্দ্রিয়। তাই এই ঘুঙুর থেকে মেয়েকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করে। যদিও অসম্ভব প্রায় বিষয়টিকে সম্ভব করার চেষ্টা মাত্র, তবুও শারমিন তার সিদ্ধান্তে অটল। সে বাইজি, কিন্তু তার কন্যাকে কোনো ক্রমে বাইজি তকমা পেতে দেবে না। হয়ে যাক 10টা খুন, হোক সে 10টা খুনের আসামি। প্রয়োজনের তাগিদে বরণ করে নেবে মৃত্যুকে, হয়ে যাবে নিজ কন্যার খুনি, তবুও বাইজিতে রূপান্তরিত হতে দেবে না শাহিনুরকে। বাইজি গৃহের সর্বোচ্চ গোপন ঘরটি শাহিনুরের জন্য বরাদ্দ করেছে শারমিন। সে ঘরেই রোজ নির্দিষ্ট সময়ে বন্দি পড়ে থাকে সে। যে ঘরটির গ্রিলবিহীন খোলা জানালা থেকে জমিদার বাড়ির অরণ্য অতি নিকটেই। সে অরণ্য থেকেই রোজ বাঁশি সুর শুনতে পায় শাহিনুর, যে সুর তার কিশোরী মনের ছটফটানিগুলো গাঢ় করে, কিশোরী বয়সের কৌতূহলগুলিকে করে তীব্র। অবুঝ মনে প্রশ্ন জাগিয়ে তোলে, কে বাজায় বাঁশি? এত মধুর সুরে কে ডাকে আমায়? এই সুরে বুক কাঁপে কেন? আম্মা, ঘুঙুরের আওয়াজে আমি নাচতে চাই, কিন্তু বাঁশির সুরে আমার বুক নৃত্য করে। এই নৃত্য তুমি কেমনে বন্ধ করবা? রাতের খাবার সেরে চা পানে ব্যস্ত প্রণয় অঙ্গন। বারান্দায় বেতের চেয়ারে বসে আছে প্রণয় অঙ্গন রুমানা। তিনজনের মধ্যেই স্থলে ছোট্ট গোলাকার বেতের টেবিল। প্রণয় রুমানা পাশাপাশি বসেছে, আর অঙ্গন তাদের সামনে। শহুরে রাত, রাস্তায় মানুষজন তখনও কিলবিল করছে। চলছে অবিরত বাস, ট্রাক সহ নানান যানবাহন। থেকে থেকে গাড়ির হর্নের শব্দগুলো বাড়ি খাচ্ছে কানে। মাঘ মাসের মাঝামাঝি সময় হলেও তীব্র শীত ছুঁতে পারেনি ওদের। একদিকে মানুষের কোলাহল, যানবাহনের বিকট শব্দ, অপরদিকে বইছে শোষো বাতাস। প্রণয়ের একটি হাত নিজ দুহাতে মুঠোবন্দি করে নিয়ে মাথা নিচু করে আছে রুমানা। কখনো কাউকে ধ্যান করতে দেখলে বোঝা যাবে রুমানার অবস্থা এখন ঠিক কী। দৃষ্টিজোড়া নিবদ্ধ রেখে ওষ্ঠজোড়া চেপে দুহাতে শক্ত করে প্রণয়ের হাতটি আবদ্ধ করে বসে আছে সে। যেন সে প্রণয়ের হাত নয়, বহু আকাঙ্ক্ষিত কোনো জিনিস পেয়ে সার্থকতার এক ধ্যানে মগ্ন হয়ে পড়েছে। হাতে হাত মিলিত হওয়াতে এক উষ্ণ অনুভূতিতে লেপ্টে যাচ্ছে রুমানা। তীব্র উত্তেজনায় কাঁপছে বুক, থেকে থেকে শিউরে উঠছে দেহের প্রতিটি অঙ্গ। কিন্তু এসব অনুভূতি কি বিপরীত পক্ষের মানুষটাকে আদৌ ছুঁয়েছে, নাকি সবটাই একপাক্ষিক? প্রণয়ের এক হাত যেহেতু রুমানার নিকটবন্দি, তাই সে অপর হাতে চাপান করছে। মুখমণ্ডলে তার অত্যন্ত গুরুগম্ভীর ভাব। তাদের দেখে অঙ্গনের মুখে দুষ্ট হাসির আভাস পাওয়া গেলেও সে হাসি স্পষ্টতর করল না, কারণ সম্মুখে মানবটির ভীষণ গম্ভীর এবং রসকসহীন, আর মানবটি ভীষণ লাজুক এবং অভিমানী। দুষ্টুমির ছলে যদি এখন সে হেসে ফেলে, স্বভাবসুলভ মেয়েটি অভিমানে আরক্ত হয়ে ছলছল নয়নে চেয়ে ঠিক বলবে, ইটস নট ফেয়ার অঙ্গন, তুমি আমাকে খেপাচ্ছ। তুমি জানো না তোমার ভাইটাকে কতদিন পর কাছে পেয়েছি। খালাতো বোনের সঙ্গে মেয়েটি তার বেস্ট ফ্রেন্ডও। তাই এ মেয়েটির অভিমানে ঘেরা ছলছল নয়নদয় তার পক্ষে সহ্য করা খুব কঠিন। অঙ্গন বলল, ভাই 9টা বাজে, এবার তো উঠতে হবে। আতঙ্কিত হয়ে উঠল রুমানা। প্রণয়ের হাতটি আরও শক্ত করে চেপে ধরল। কম্পিত কণ্ঠে বলল, আমি যাব না। প্রণয় অঙ্গন দুজনেই তাকালো রুমানার দিকে। রুমানার করুণ দৃষ্টিজোড়া দেখা মাত্রই অঙ্গন বলল, ভাই আজ বাড়ি চলো, কাল তো তোমার ছুটি। এক কথায় কোনো জবাব দিল না প্রণয়। রুমানার দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীর কণ্ঠে বলল, তুই গিয়ে গাড়িতে বস, আমি ওকে পাঠাচ্ছি। নিচে চলে গেল অঙ্গন। বারান্দার রেলিং এসে দাঁড়ালো প্রণয়। দুহাত পকেটে গুজে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। তার শানিত দৃষ্টিজোড়া প্রগাঢ়ভাবে বোলাতে থাকলো রুমানার সর্বাঙ্গে। তীব্র লজ্জায় বসা থেকে দাঁড়িয়ে পড়ল রুমানা। প্রণয়ের দৃষ্টিতে নিজ দৃষ্টিজোড়া স্থির রেখে বলল, একটুও কি মায়া হয় না তোমার? একটুও কি ইচ্ছে করে না এই অসহায়নীকে বুকে জায়গা দিতে? স্মিত হাসল প্রণয়। তার ধীর চরণদ্বয়ে গৃহতলে ফেলে দুকদম এগুলো। রুমানার একটি হাত ধরে নিজ ওষ্ঠে ছুঁয়ে বলল, এই ওষ্ঠজোড়া তোমারই। তারপর ওষ্ঠ থেকে রুমানার হাতটি ধীরে ধীরে নিজের বক্ষে চেপে ধরল। বলল, এই বুকটাও তোমার সময় হলে ঠিক জায়গা পাবে। তারপর রুমানার হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে দিয়ে ললাটে ললাট ছুঁয়ে তপ্ত শ্বাস ছাড়তে ছাড়তে বলল, এই কপাল, এই ওষ্ঠ, এই বুক, এই হাত সবই তো তোমার রুমানা। আবেশে আচ্ছন্ন হয়ে মিহি কণ্ঠে প্রশ্ন করল রুমানা, এসব নয় প্রণয়, তোমার মনটুকুই যথেষ্ট আমার জন্য। তোমার মনটুকু শুধু আমার জন্য বরাদ্দ থাকলেই চলবে। আচমকাই রুমানার মুখশ্রীতে কড়া দৃষ্টি ফেলল প্রণয়। আচমকা হাতটিও ছেড়ে দিল। বুড়োদয়ে কুচকে ক্ষীণকণ্ঠে বলল, এসব প্রসাধনী কেন মেখেছ রুমানা? প্রকৃতগতভাবে তুমি যা আছো তাই যথেষ্ট। এসবের কি প্রয়োজন? খালামণিই তো সাজিয়ে দিয়েছে আমাকে। তুমি কেন রাগ করছো? আমায় কি ভালো লাগছে না?
একদমই না, নকল জিনিসের প্রতি আমার কোনো আগ্রহ নেই রুমানা। তোমার গায়ের চাপা রং নিয়ে যদি আমি কমফোর্ট ফিল করি, তুমি কেন করবে না? চোয়ালজোড়া শক্ত হয়ে উঠল প্রণয়ের। তীব্র ক্ষোভ নিয়ে সরে গেল রুমানার সামনে থেকে। আতঙ্কিত হয়ে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল রুমানার। প্রণয় রেগে গেছে, তার প্রতি রেগে গেছে। কেন সে খালামণির কথায় এত সাজলো? কেন মাখতে গেল প্রসাধনীগুলো? এখন কি করে এই কঠিন মানুষটাকে নিয়ন্ত্রণে আনবে সে? রুমানার ধারণা প্রণয় তার সাজগোজের জন্য রেগে গেছে। প্রণয় তাকে বোঝালো তাই। কিন্তু প্রণয় যদি এটার জন্য এভাবে রেগে গিয়ে থাকে, তাহলে পূর্বেই কেন রাখলো না? নাকি পূর্বে খেয়াল করেনি? এত সময় পর খেয়াল হয়েছে বলে এভাবে রেগে গিয়ে ছুঁড়ে ফেললো তাকে? নাকি সাংঘাতিক কিছু লুকাতেই এই প্রয়াস? শুক্রবার রাত তখন প্রায় 11টা। অলিউড চৌধুরীর মিত্রগণরা তখন প্রমত্তকর রস পান করে বেহুশের ন্যায় আচরণ করছে। বাইজি চুমকি আর বাইজি রূপসী নিত্যে নিত্যে শরীরে ঘাম ছড়িয়ে ফেলছে। শুভ্রদেহের গণ্ডস্থলে উদরে লেপ্টে থাকা ঘামগুলো মুক্তোর দানার মতো চকচক করছে। নারীদ্বয়ের সেদাক্ত উন্মুক্ত উদরের প্রতি তীব্র আকর্ষণে দিশেহারা হয়ে সকলের সম্মুখেই প্রমুখ নামে অলিউলের এক মিত্র বাইজি চুমকিকে একটানে নিজের কোলে বসিয়ে বিকৃত লোবাতুর উষ্ঠাধর গভীরভাবে ছুঁয়ে দিল ওদরে। একের পর এক চুম্বন লেপটে দিল। এক পর্যায়ে হিংস্র পশুর ন্যায় খুবলে খেতে শুরু করলো। ধীরে ধীরে গৃহশূন্য হয়ে গেল। কেউ আতঙ্কিত হয়ে ছুটে বেরিয়ে গেল, কেউ অধরে দুর্বৃত্ত হাসি রেখা ফুটিয়ে তুলে বের হলো। সকলের সম্মুখে নিজের অর্ধনগ্ন বক্ষে উদরে বাবার বয়সী এক পুরুষের বিধ্বংসী লীলা খেলার সূচনা হওয়াতে প্রথমে লজ্জায় ঘৃণায় মূর্ছিত ধরল চুমকি। কিন্তু সে মূর্ছনা বেশিক্ষণ স্থির রইল না। সকল চেতনা ভুলে গিয়ে অচেতন উন্মাদ ভোগ্যবস্তুর রূপে ধরা দিল প্রমুখ নামক পুরুষটির কাছে। বাইজি রূপসী স্বেচ্ছায় অলিউলের এক মিত্রপুত্রের সঙ্গে পাশের ঘরে চলে গেল, কারণ সে বেশ চতুর নারী। নিজ শরীরের উপর করা তাণ্ডবগুলোকে কিভাবে উপভোগ করতে হয় তা খুব ভালোভাবেই জানে সে। অন্যান্য ঘর থেকেও ঘুঙুরের শব্দ ভেসে আসছে। নানাবিধ গানে ঘুঙুরের আওয়াজে নারী কণ্ঠের মৃদু আর্তনাতে মুখরিত পুরো বাইজি গৃহ। প্রধান নৃত্যকক্ষে রয়েছে জমিদার অলিউড চৌধুরী, যেখানে তার সেবায় নিমজ্জিত বাইজি সর্বরী। তার বাম ডান পাশের কক্ষগুলোতে পল্লব চৌধুরী এবং পলাশ চৌধুরী রয়েছে নিজ পছন্দনীয় বাইজিদের সঙ্গে। বাকি কক্ষগুলোতেও অতিথিরা নিজ আমোদে ব্যস্ত। রয়েছে অগণিত বাইজিও। বাইজিদের প্রধান শারমিন বাইজি নিজ কক্ষে মান্নাতের সঙ্গে শুয়ে আছে। শারমিন বাইজিদের প্রধান হলেও সে নৃত্য ব্যতীত অন্য কিছু দিয়ে জমিদার বাড়ির কোনো পুরুষ বা জমিদারের কোনো মিত্রের মন জয় করার প্রয়োজন মনে করে না, আর না তার উপর কেউ জবরদস্তি করতে পারে। জমিদার অলিউড চৌধুরী চরিত্রহীন হলেও নিজ প্রতিজ্ঞায় বরাবরই অটল। মান্নাত শারীরিকভাবে অসুস্থ থাকায় তার কিছুদিন ছুটি। দুই সখীতে শুয়ে আছে একই বিছানায়। চারপাশ থেকে অগণিত আওয়াজে সে বাড়ি খাচ্ছে ওদের কর্ণে। এক পর্যায়ে শারমিন তাচ্ছিল্য সহকারে মান্নাতকে বলল, পুরো দুনিয়া জানে আমরা বাইজি গৃহের বাসিন্দা, অথচ আমরা জানি এটার নামমাত্র বাইজি গৃহ। মাঝে মাঝে ইচ্ছে করে গৃহের সামনে দেয়ালে বাইজি গৃহ কেটে কুটে লিখে দেই পতিতা গৃহ। চিৎকার করে বলি, আমরা পতিতা গৃহের সদস্য। হ্যাঁ, জমিদার অলিউড চৌধুরীর পতিতা গৃহে বাস করি আমরা। শহরের আনাচে কানাচে জানিয়ে দিতে ইচ্ছে করে মুখোশধারী জমিদার অসহায় নারীদের ভোগের বস্তু মনে করে, ক্ষমতার অপব্যবহার করে অসহায় নিরুপায় নারীদের বাধ্য করে পতিতারূপে জীবন কাটাতে। শারমিনের তেজস্বী বাক্যালাপ শুনে হু হু করে কেঁদে উঠল মান্নাত। শারমিন তার মুখ চেপে ধরে বলল, চুপ কর, জানোয়ারটা আজ এসেছে, নরপিচাসটা এসেছে আজ। আমি খুব কষ্টে অলিউরকে বুঝিয়েছি তোর স্ত্রীর সমস্যা ঘটেছে। জানিস, তখন জানোয়ারটা ঠোঁট টিপে হাসছিল। মানুষ এতটা নির্দয় কেন হয় সখী, এত নৃশংস? লোভে পাপে মৃত্যু। তুই যে লোভ করেছিলি, ভালোবাসার লোভ, জমিদার পুত্রের পত্নী হওয়ার লোভ তোকে মৃত্যুপুরীতে নিয়ে এসেছে। আমাদের মতো মেয়েদের যে ভালোবাসতে নেই হয়, যদি উচ্চবংশীয় কেউ, সেখানে ভালোবাসা খুবই নগণ্য। যে ভালোবাসার ফাঁদে পড়ে আমার দেহ মন আজ ক্ষতবিক্ষত, সে ভালোবাসার ফাঁদে যেন আর কেউ না পড়ে, আর কারো গর্বে যেন না আসে ওই জমিদার বাড়ির অংশ, আর কোনো নিষ্পাপ প্রাণের যেন না ঘটে মৃত্যু। মান্নাতদের কথা শুনে তাচ্ছিল্য হেসে শারমিন বলল, অভিশাপ দিতে হবে না মান্নাত, প্রকৃতি অভিশাপ বয়ে আনবে ওদের জীবনে। তুই কি এখনও টের পাসনি? পল্লব চৌধুরী নিঃসন্তান, পল্লব চৌধুরীর স্ত্রীরও বাচ্চা ধরে না। আমার মন বলছে ওরা নির্বংশ হবে, শেষ জামানায় জয় আমাদেরই হবে। পলাশ চৌধুরীর নামটা শুনতেই আবারও বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়ল মান্নাত। বলল, আমি ওকে খুব ভালোবেসেছি সখী। ও কেন আমাকে ধোঁকা দিল? কেন আমাদের সন্তানটাকে নিঃশেষ করে দিল? আমি ওর স্ত্রীর মর্যাদা পাইনি, কিন্তু ওর বাচ্চার মায়ের মর্যাদাটুকুও কেন আমায় দিল না? তোমার মতো ভাগ্য কেন আমার হলো না? কেন আমি কারো মা ডাক শোনার অধিকার রাখি না? কারণ তুই বাইজি, তুই সেই বাইজি যাকে জমিদারের পুত্র পলাশ চৌধুরী ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করে
জমিদার বাড়িতে নিয়ে এসেছে, অথচ স্ত্রীর মর্যাদা দিতে পারেনি। কি নির্মম, ভালোই তোকে বাসলো রে, যে স্থান দিল বাইজি গৃহে, হলি তার ভোগের সামগ্রী মাত্র। তাহলে এই সন্তানটাকেও স্বীকৃতি না দিয়ে বাঁচতে দিলেই পারত। নাই পেল বাবার পরিচয়, শুধু মা ডাকটুকু শুনতে দিত আমায়। নূরের মতোই মায়ের পরিচয় বেড়ে উঠত। এত বছরেও মানুষটাকে চিনল না মান্নাত। মন তো মানে না, কি করি আমি বলো? দীর্ঘশ্বাস ছাড়ল শারমিন, ধীর কণ্ঠে বলল, আবেগটুকু নিঃশেষ করে দে মান্নাত, শান্তি পাবি। আচমকাই উতলা হয়ে মান্নাত বলল, সখী আমাদের নূরের কি হবে? পলাশ চৌধুরী যে অপেক্ষায় আছে, গুনে গুনে আরও 7টি মাসের অপেক্ষা। সর্বাঙ্গ শিউরে উঠল শারমিনের। রহস্যে ঘেরা একটি হাসি দিয়ে বলল, ওর বাপকে দিয়েই আমার মেয়েকে নিরাপত্তা দেব আমি। বাবা ছেলেতে তাণ্ডব সৃষ্টি হবে সখী, পলাশ যে বড়ই নিষ্ঠুর। আমি নূরকে ঢাকা শহরে পাঠিয়ে দেব মান্নাত, এর জন্য সর্বাত্মক সহযোগিতা করবে জমিদার অলিউর চৌধুরী। যদি বিশ্বাসঘাতকতা করে, শেষ করে দেব ওকে। শেয়ালের কাছে মুরগি বাগি দেওয়া কি ঠিক সখী? জমিদার আমায় কথা দিয়েছে মান্নাত, তুই ভালো করেই জানিস শয়তানটা কথা দিয়ে কথা রাখে। আর যে কথা রাখে না, সে কথা রাখবে বলে মিথ্যা প্রতিজ্ঞাও করে না। এটা জমিদার অলিউর চৌধুরীর বিরাট গুণ। নূরকে ছেড়ে থাকতে পারবে? ওর সুন্দর ভবিষ্যতের জন্য যদিও আমাকে বলিও দিতে হয়, তাই দেব। কবে চলে যাবে নূর আমাদের থেকে? এই তো আর কয়েকটা মাস। মায়ের আরেকটু আদর পেয়ে নিক, যত্ন সহকারে আরেকটু কড়া শাসনে মেখে থাকুক, আরেকটু মায়ের বুকে প্রশান্তি নিঃশ্বাস ছাড়ুক। মেয়েটা আমার বড্ড অবুঝ, বড্ড ছোট, মানাতে একটু পরিশ্রম তো হবেই বল। পুরো জমিদার বাড়ি প্রস্ফুটিত পুষ্প পুঞ্জে সঞ্চিত করা হয়েছে। পাঁচফোড়ন গৃহেও নেমে এসেছে বিষাদ সিন্ধু। নিজ ঘরে দগ্ধ হৃদয়ে বসে আছে মুনতাহা। জমিদার অলিউর চৌধুরীর দ্বিতীয় পুত্র পলাশ চৌধুরীর প্রকাশ্য প্রথম এবং একমাত্র পত্নী মুনতাহা চৌধুরী। বাইজি মান্নাতের সঙ্গে পলাশের প্রেমের সম্পর্ক, তারপর বিয়ে, পুরোটাই অপ্রকাশিত রয়েছে। অত্যন্ত কৌশলে গ্রামের সহজ সরল গরিব ঘরের মান্নাতকে প্রেমের ফাঁদে ফেলে গোপনে বিয়ে করে পলাশ, তারপর নিয়ে আসে নিজ গৃহে, কিন্তু বউ হিসেবে নয়, বাইজি গৃহের এক বাইজি হিসেবে। তার ঠিক 3 মাসের মাথায় মা প্রেরণার ভাইয়ের মেয়ে মুনতাহাকে স্ত্রীর মর্যাদায় নিয়ে পাঁচফোড়ন গৃহে নিয়ে আসে। মন প্রাণ দিয়ে পলাশকে ভালোবাসে মুনতাহা। বিয়ের পূর্বে তার চরিত্রের বেহাল দশা দেখে মা প্রেরণা এবং মুনতাহা ভেবেছিল ঘরে সুন্দরী বউ এলে আর যাই হোক, কোনো বাইজির প্রতি আসক্তি থাকবে না। গোপন সূত্রে প্রেরণা খবর পেয়েছিল তার পুত্র পলাশ মান্নাত নামক এক বাইজির প্রেমে মাতোয়ারা। ভিতরের খবর কেউ জানে না, বাইরে থেকে যতটুকুই অবগত হয় ততটুকুই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছিল মা প্রেরণা আর মুনতাহাও, কিন্তু লাভ হয়নি। হবে কি করে? গোড়ায় গণ্ডগোল থাকলে আগা কি সঠিকভাবে বাড়তে পারে? মুনতাহার নয়নজুড়ে আজ শোকের ছায়া, কারণ তার স্বামী আজ বাইজি গৃহে বাইজি শরীরে মগ্ন রয়েছে। যদিও এটা আজ নতুন নয়, তবুও ক্ষতগুলো ঠিক নতুনের মতোই যন্ত্রণা দিচ্ছে। ঘরে স্ত্রী রেখে স্বামী বাইজি গৃহে কোনো এক বাইজির সঙ্গে মিলিত হচ্ছে। একজন স্ত্রীর কাছে এটা কত বড় অসম্মানের সহিত ক্লিষ্টপূর্ণ ভাবা যায়। বিছানার একপাশে গুটিসুটি হয়ে অশ্রুপাত করছে মুনতাহা। এমন সময় ঘরে প্রবেশ করার অনুমতি চাইল পল্লব চৌধুরীর প্রথম স্ত্রী শবনম চৌধুরী। বলল, মুনতাহা, অন্দরে আসবো? শবনমের কণ্ঠস্বর কর্ণগোচর হওয়া মাত্রই শব্দ করে কেঁদে উঠল মুনতাহা। তা দেখে দেরি করল না শবনম। ত্বরিত গতিতে অন্দরে প্রবেশ করে মুনতাহাকে বক্ষে চেপে ধরল। বলল, কাঁদিস না বোন, জেনে শুনে যে অভিশাপকে বুকে ঠাঁই দিয়েছিস, সে অভিশাপ সইতেই হবে। আপা গো, শরীরে আগুন ধরলে পানি দিয়ে নিবানো যায়, বুকের ভিতর আগুন ধরলে কি দিয়ে নিবানো যায় তা তো আমি জানি না। তুমি কি জানো আপা? ও আপা, একটা উপায় বলো। এই আগুনের পূর্বাভাস তো তোরে আগেই দিছি মুন, তুই তো বুঝলি না। আপা, ও আপা, ওই বাজিদের শরীরে যা আছে আমারও তো তাই আছে। উনি কেন বোঝে না আপা? আমি ওনাকে খুব ভালোবাসি আপা, আমি আর সইতে পারছি না, আর পারছি না। স্নেহপূর্ণ বুকটি পেয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মুনতাহা। আফসোসে সিক্ত হয়ে উঠল শবনমের মন। বিড়বিড় করে বলল, আমি না হয় না জেনে মরেছি, তুই তো জেনে শুনে মরলি রে বোন। অভিশপ্ত এই জীবনের বোঝা যে বড্ড ভারী। দেখ কদিন বইতে পারিস। জমিদার বাড়ির বড় ছেলের প্রথম স্ত্রী, বড় বউ শবনম চৌধুরী, অলিউর চৌধুরীর বন্ধুর মেয়ে হওয়ার সুবাদেই এই বাড়ির প্রথম পুত্রবধূ হিসাবে পদচারণ হয় তার। বিয়ের পূর্বে জমিদার বাড়ি, জমিদার গৃহিণী, জমিদার পুত্র সর্বজনকে নিয়ে এই রূপকথার গল্পের মতোই ভাবনা ছিল তার। ঘুণাক্ষরেও টের পায়নি জমিদার বাড়ি অলিউর চৌধুরী এবং তার পুত্ররা ঠিক মাকাল ফলের মতো। সারা জীবন জেনে এসেছে বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক হয়, আর এ বাড়িতে প্রবেশ করার পর জানতে পারে বাইজিদের সঙ্গেও জমিদারদের শারীরিক সম্পর্ক হয়। আর এই সম্পর্কে যুক্ত তার স্বামী পল্লব চৌধুরীও। না জেনে ভালোবেসে বিশ্বাস করে সে ঠকেছে, কিন্তু মুনতাহা জেনে বুঝে ঠকলো, এটা ভাবতেই শবনমের ভিতর থেকে আফসোসের অবিরত নিঃশ্বাস নিঃসৃত হতে শুরু করলো। বাইজি গৃহের গোপন কক্ষে নরম তোষকে চাদর মুড়ি দিয়ে শুয়েছিল শাহিনুর। নিঃশ্বাসে তার ভীষণ অস্থিরতা। আজকাল মা যখন এই কক্ষে নিয়ে আসে, তাকে আনন্দে
নেচে ওঠে হৃদয়খানি। যখন এই কক্ষে না নিয়ে আসে তখনই বরং মন খারাপ হয়। ভাগ্যিস আজ বাইজি গৃহে জমিদার বাড়ির মন্দ মানুষ মন্দ অতিথিরা এসেছে, নয়তো মা তাকে আজ এখানে রেখে যেত না, ঠিক যেমন গত দুদিন রেখে যায়নি। মনের সাথে মনের প্রলাপে হঠাৎ অপেক্ষারত শাহিনুর শোয়ার থেকে উঠে বসলো, গা থেকে চাদর সরিয়ে অধৈর্য সহকারে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। পরনের অতি সাধারণ সুতি কাপড়ের শাড়িটির আঁচলখানা দিয়ে পুরো কাঁধ মুড়িয়ে ঢেকে নিল। ভীষণ শীত, তাই গা ঢেকে কাঠের বেড়া সরিয়ে জানালা খুলে দিল। রাতের সময় তখন কত জানা নেই শাহিনুরের, কিন্তু এটুকু বুঝতে পারলো বাঁশিওয়ালার বাঁশি বাজানোর সময় পার হয়ে গেছে। একরাশ বিষণ্ণতার কালো মেঘে জড়িয়ে গেল বালিকাটির শুভ্র মুখস্মৃতি। জ্যোৎস্না আলোতে নিষ্পলক দৃষ্টিজোড়া মেলে ধরল কৌতূহলী বনটার দিকে। নিস্তব্ধ নিবিড় রজনীতে জমিদার বাড়ির বিস্তীর্ণ অরণ্য থেকে শীতল হওয়ার পাশাপাশি গুটি কয়েক মানুষের হাসির শব্দগুচ্ছ ভেসে আসছে। সেই শুধু বক্ষস্থলে নিত্যের ঝড় তোলা সুরের মেলা। কিন্তু শাহিনুরের কেন জানি মনে হচ্ছে ওই হাসিগুলোর মালিকের জায়গায় বাঁশিওয়ালার ঠিক রয়েছে। কিন্তু আজ বাঁশি বাজে না কেন? তবে কি আজ বাঁশিওয়ালার মন খারাপ? কিছুটা বিষণ্ণতা ঝেঁকে বসলো বালিকার নয়ন জুড়ে। ললাট জুড়ে পড়ল চিন্তার ভাঁজ। কর্ণদ্বয় খাড়া করে বোঝার চেষ্টা করলো কোন হাসিটি বাঁশিওয়ালার। ভাবলো, বাঁশিওয়ালার মন খারাপ হলে সে হাসবে কেন? তাহলে কি আজ বাঁশিওয়ালার মন ভালো? বাঁশির সুর কি তার কষ্টের প্রতীক? অজস্র কৌতূহল, সীমাহীন উত্তেজনায় আড়ষ্ট হয়ে অপেক্ষায় রইল শাহিনুর। বক্ষস্থলে কেবল একটি প্রশ্নে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগলো, ও বাঁশিওয়ালা, তোমার বাঁশি বাজে না কেন? ও বাঁশিওয়ালা, তোমার বাঁশি বাজে না কেন? জানালার অতি নিকটে দাঁড়িয়ে থাকা শাহিনুর হঠাৎই আনমনে জানালার চৌকাঠে উঠে বসলো। পাল্লাতে মাথা ঠেকিয়ে অপেক্ষারত নয়ন দুটি আলতোভাবে বুঝলো। তারপর কতটা সময় পার হলো জানা নেই, কিন্তু কর্ণকুহরে আচমকাই সে চেনা সুর পৌঁছানো মাত্রই আঁতকে উঠল শাহিনুর। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল মেয়েটি। আচমকাই ঘুম ভাঙার ফলে মস্তিষ্ক বুঝে উঠতে পারছিল না সে কোথায় আছে। শরীরে পুরোটা ভার ছেড়ে চৌকাঠে বসা ছিল বিদায় ঘরের মাঝে বাম দিকে ঘুরতে নিতেই একতলার খোলা জানালা দিয়ে ধপাস করে পড়ে গেল ভূমিতলে। সঙ্গে সঙ্গে তীব্র ভয়ে কোমল দেহে অগণিত কাটা জাতীয় কিছুর আঁচড়ে অসহনীয় ব্যথায় চোখ মুখ খিচে আর্তনাদ করে উঠল। ও মাগো! সেই আর্তনাদ শুনতে পেয়ে আতঙ্কগ্রস্ত হলো কুটি কয়েক মানবী। থেমে গেল বাঁশির সুর। এই ছিল বাইজি কন্যার পর্ব 1 থেকে 3 পর্যন্ত, সবগুলো একসাথে।